খিচুড়ি বিতরণ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। ব্যয় কমাতে এই সিদ্ধান্ত, বলছে পরিকল্পনা কমিশন। নারী শিশু প্রতিবন্ধীদের সহায়তার নামে সিলেটে সিটি কর্পোরেশনে হরিলুট। বস্তি উন্নয়ন না করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, কিছুই জানেন না মেয়র। করোনায় দেশের মানুষের আয় কমলেও বেড়েছে কোটিপতির সংখ্যা। এপ্রিল থেকে জুন মাসে 3 মাসে কোটি টাকার হিসাব বেড়েছে প্রায় 3,500। রাজধানীতে পড়তির দিকে পেঁয়াজের দাম, ক্রেতা শূন্য বাজার। আগের এলসির পেঁয়াজ আসলে দর কমবে আরও, বলছেন পাইকাররা। এবং রাজশাহীর গোদাগাড়িতে দেশীয় নানা মাছের সমাহার, প্রতিদিন কেনাবেচা প্রায় 250 কোটি টাকা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। খিচুড়ি বিতরণ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। ব্যাপক সমালোচনার মুখে প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ। নিশ্চিত করলেন, কোনো প্রকল্পে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দেওয়া হবে না। যদিও অর্থনীতিবিদরা মনে করছেন, সরকারের উচ্চ পর্যায়ের কঠোর তদারকি ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা কঠিন। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 10 কোটি টাকা বরাদ্দ চায় বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে, যেখানে বলা হয় প্রাথমিক স্তরে দুপুরের খাবার হিসেবে খিচুড়ি পরিবেশনের জন্য বাজার করা, রান্না ও বিতরণ সহ সার্বিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করবেন 1000 কর্মকর্তা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা, যার প্রেক্ষিতে সিনিয়র সচিবের পর সাফাই গান প্রতিমন্ত্রীও। রান্না করা খাবারের মধ্যে যেহেতু খিচুড়িটা সবচাইতে প্রোটিন সমৃদ্ধ, সেই জন্য আমরা ওইটা সামান্য কিছু টাকা ডিবিতে ধরা আছে এই নিয়ে হইচই। তবে প্রস্তাবনা যাচাই বাছাইয়ের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে বিদেশ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা কমিশন। মন্ত্রণালয়ের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ বলছে, কোনো প্রকল্পেই অযৌক্তিক ব্যয়ের প্রস্তাবে সম্মতি দেবে না সরকার। কোনো প্রকল্প কিন্তু আমরা নিচ্ছি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছে না, আমরা আগে বেছে নিই, তারপরে সব আগে আমাদের জীবন বাঁচান। পরিকল্পনা কমিশন পিসি মিটিং এ এরকমই সিদ্ধান্ত হয়, এক্সেকের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হয়। এটা সিদ্ধান্ত হচ্ছে, তবে এটা পজিটিভ সিদ্ধান্ত আসবে যে আমাদের এই করোনা পরিস্থিতি এগুলো থাকবে না। নিয়মে পরিণত হওয়া এ ধরনের অনিয়ম তদারকিতে সরকারের উচ্চ পর্যায়ের সজাগ দৃষ্টি দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে তো আপনাকে হ্যান্ডেল করতে হবে। ওইখানে গিয়ে এই ধরনের যে ঘটনাগুলি ঘটে, আপনি যেটা ইমেজের কথা বলছিলেন, ওই ইমেজের ব্যাপারটা ওখানে চলে আসে। প্ল্যানিং কমিশনের দায়িত্ব হলো এখানে যে সমস্ত খরচের প্রস্তাবগুলো করা হয়েছে, যে কোয়ান্টিটিগুলি ধরা হচ্ছে এবং যে মূল্যগুলি ধরা হচ্ছে, এইগুলো ঠিক কিনা। চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপনের আগেই বিতর্কের মুখে পড়া 19,282 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনায় আসতে পারে আরও সংশোধনী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রকৃত প্রসূতি কিংবা শিশু পাচ্ছে না পুষ্টি ভাতা, বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরাও। আর শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা ভাতার টাকা। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত হতদরিদ্র নারী শিশু প্রতিবন্ধীদের সহায়তার নামে হরিলুট চলছে সিলেট সিটি কর্পোরেশনে। কাউন্সিলরদের অভিযোগ, ইউএনডিপির টাকায় বস্তির উন্নয়নের নামে চলছে লুটপাট। অভিযোগের বিষয়টি জানেন না উল্লেখ করে সিটি মেয়র দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নগরীর 6 নম্বর ওয়ার্ডের রাহিল মিয়ার স্ত্রী মনোয়ার বেগমের নাম রয়েছে সিডিসির পুষ্টি বিতরণ তালিকায়, কিন্তু বাদামবাগিচা এলাকার এই নারী কোনো ধরনের সাহায্য পাননি বলে জানান। তিনি একা নন, এলাকার প্রকৃত প্রসূতি কিংবা শিশুরা পাচ্ছেন না পুষ্টি ভাতা। গর্ভবতী ভাতা পাবো, এরপরে পুষ্টি ভাতা, শিক্ষা ভাতা কিছুই আমরা তো পাইলাম না। বাচ্চা পেটে থাকতো গর্ভ ভাতাও পাইলাম না, বাচ্চা হইলে এখন দুধ ভাতাটাও পাইলাম না।
শুধু তাই নয়, বিভিন্ন এলাকার নারীদের টাকা হাতিয়ে নিতে রকেট কিংবা বিকাশের অর্থ আত্মসাতের জন্য গায়েব করে ফেলা হচ্ছে মোবাইলের সিম। বস্তির নারীদের দিয়ে গড়া বিভিন্ন গ্রুপের সদস্যদের ভোটে দলনেত্রী নির্বাচনের নিয়ম থাকলেও তা মানা হয় না। আমার মেয়ের নামে যাইছে শিক্ষা ভাতা দুইবার 2018 সালে আইছে, 2019 সালে আসছে, কিন্তু আমরা টাকা এখনো পাই না। আমার দলনেত্রী টাকা খাইয়া আমাদের সদস্যর জন্য কিচ্ছু করে না। 6 বছর 7 বছরে আপনি কি 2টা বাথরুম এখানে বানাতে পারেন না জনগণের জন্য? অথচ টাকা তো বুড়ি বুড়ি কোটির উপরে আসে। লুটপাটের তীর ফেডারেশনের কোষাধ্যক্ষ ফাতেমা বেগম ফাতুর দিকে। তার বাসায় দুদিন গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমার এগেনস্টে বা এন্টি পার্টি বা যাদের আমার সাথে দুশ্মনী আছে হয়তো বাবা এইগুলা ওনারা হেরানি করতেছে। সিডিসির ব্যবস্থাপক অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি নন ক্যামেরার সামনে। আর বস্তিবাসীর এত অভিযোগের তেমন কিছুই জানেন না বলে দাবি সিটি মেয়রের। যারা পাওয়ার কথা, যার নামে লিস্ট আছে, তা যদি না পেয়ে থাকে, তো যারাই আছেন এদের সবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নগরীর 27টি ওয়ার্ডে গভীর নলকূপ, রাস্তা, গোসলখানা, টয়লেট, ডাস্টবিন এবং ব্যবসায় বছরে 5 কোটি টাকার মতো অর্থ সহায়তা দিয়ে থাকে ইউএনডিপি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের পাইকারি বাজারে এরই মধ্যে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 57 থেকে 60 টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 75 থেকে 80 টাকায়। মানভেদে কমেছে পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। বিক্রেতারা জানান, বাজারে ক্রেতা নেই বললেই চলে। এখানে প্রতিটি আড়তেই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের মজুদ আছে। ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরও কমে আসবে বলে জানান পাইকাররা। পরশুদিনকে বাজার 90 টাকা হয়েছিল, 2 দিন আগে। বাজার একটা আতঙ্ক ছিল, মানে আবার ইন্ডিয়ান পিস আইবো, গাড়ি মারি দেখাইছে, এই কারণে মানে একটু বেচা কেনা একটু দুর্বল। সব মিশরের পিস, চায়নার পিস, মিশর, চায়না, মায়ানমার পিস, এগুলো আসলে পরে আবার একটু বাজার নিয়ন্ত্রণে আসবে। কালকের থেকে আবার বেচা কিনা বাজারে পড়ে গেছে, বেচা কিনা নাই বললে হয়। সামান্য টুকটাক 2-1 কাস্টমার আইতে আছে, ওই যে আইতে আছে কইতে যায় লিগে অনেকে মানে কেনাকাটা বন্ধুর মতনই চলতে আছে। এই মুহূর্তে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে আছেন রিপোর্টার শুভ খান এবং খাতুনগঞ্জের পাইকারি বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব শুভ খানের কাছে। শুভ। ধন্যবাদ জুবাইর। আমি রয়েছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। তো আমরা পাইকারি পর্যায়ে যেমনটি দেখেছি যে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু আমরা খুচরা পর্যায়ে এসে কিন্তু সেটার প্রভাব খুব একটা দেখতে পাচ্ছি না। এর আগে মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন কাঁচা বাজারে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দেশীয় পেঁয়াজ সেগুলো 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ভারতীয় যে পেঁয়াজগুলো ছিল সেগুলো বিক্রি হয়েছে 70 টাকা কেজি দরে। তো আমরা মহাখালী কাঁচা বাজারে এসেও কিন্তু দেখছি যে দেশীয় পেঁয়াজ এখানে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় যে পেঁয়াজগুলো সেগুলো 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং বলা চলে যে পাইকারিতে পেঁয়াজের দাম কমলেও আসলে খুচরা পর্যায়ে সেটি কমছে না। এর কারণ হিসেবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা বেশি দামে বা বাড়তি দামে 2 দিন আগে 1 দিন আগে কিনেছিলেন, সেই কারণে কিন্তু পেঁয়াজের দামগুলোতে আমরা একটু বাড়তি রাখছেন, এমন নানা অজুহাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বলা চলে যে মনিটরিংয়ের যে বিষয়টি আমরা দেখেছি কোনো বাজারে কিন্তু আমরা দেখিনি এবং এই যে কাঁচা খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা কোনো আসলে মূল্য তালিকা কিন্তু আমরা দেখতে পাইনি এবং যে যেমন এবং এক একটি বাজার ভেদে দোকান ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন দাম আমরা লক্ষ্য করতে পারছি। কোনো দোকানে পেঁয়াজি কিন্তু পাশের দোকান। সুতরাং যেমন নানা পদক্ষেপের কারণে আসলে পাইকারি পর্যায়ে দাম কমেছে, সুতরাং তারা কিন্তু বলছেন যে আসলে খুচরা পর্যায়ে দামটা কিন্তু আরো একটু কমা দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। সুতরাং মনিটরিং যে ব্যবস্থাটা সেটি আরো একটু জোরদার করার প্রয়োজন রয়েছে, তারা এমনটাই কিন্তু দাবি করেছেন। তো বলা এই ছিল আমার কাছে মহাখালী কাঁচা বাজার থেকে। সবশেষ আমরা এখন চলে যাবো শফিকের কাছে। শফিক। জি
যেটি এক কথায় বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন সেরকম বেচা কেনা নাই, থমকে আছে বাজার। অর্থাৎ কি পরিস্থিতি হয় সেটি দেখার জন্য ক্রেতা বিক্রেতারা সবাই কিন্তু এখনও স্থির বলা যায়। গত সোমবারে যেভাবে বেচা কেনা হয়েছিল, হু হু করে যেভাবে দাম বেড়ে গিয়েছিল, 1,35,000 টাকার পেঁয়াজে 70 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল, সেই বাজার কিন্তু সোমবারের মঙ্গলবার রাতের পর থেকে আর উঠে নাই। অর্থাৎ 65 থেকে 70, 68, 64 টাকার মধ্যে পেঁয়াজ এখনও রয়ে গেছে এবং তারা আসলে দেখছেন কি পেঁয়াজের বাজার কোথায় গিয়ে দাঁড়ায়। আরেকটি কথা সেটি হচ্ছে স্থলবন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আসার কথা সেগুলো কিন্তু খবরে কিন্তু কিছুটা দাম কমলে, 2-1 টাকা দাম কমলেও কিন্তু এগুলো যে এখনও ঢুকেনি, সেই ক্ষেত্রে কিন্তু দাম কমার এখনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ এক কথা বলতে চাই যে একেবারে থমকে আছে খাতুনগঞ্জের বাজার, যেটি মঙ্গলবারে যেটি একেবারে লাফি যেটা বাড়ছিল সেটি এখন আর বাড়ছে না। তবে ব্যবসায়ীরাদেরকে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে স্থলবন্দরগুলো পেঁয়াজগুলো ঢুকে তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হবে। তারা বলছেন প্রতিদিন চট্টগ্রামে খাতুনগঞ্জে প্রায় 200 টনের মতো পেঁয়াজের চাহিদা। সেক্ষেত্রে যদি স্থলবন্দরগুলো যদি পেঁয়াজ বাজারে ঢুকে সেক্ষেত্রে 1 বা 2 দিন সেই পেঁয়াজ দিয়ে সামাল করা যাবে, দীর্ঘমেয়াদী সমাধান দেওয়া যাবে না। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য হয়তো কন্টিনিউ স্থলবন্দর খোলা রাখতে হবে, নাই তো যে বিকল্প যে বাজারগুলো রয়েছে সেই বিকল্প বাজারগুলো থেকে দ্রুত বিশেষ বিবেচনা কিন্তু পেঁয়াজগুলো আনতে হবে। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি আমরা খবর পেয়েছি, তারা কিন্তু ভ্যাট কমিয়ে দিয়েছে, শুল্ক কমিয়ে দিয়েছে পেঁয়াজের উপর, সেটি একটি হয়তো ব্যবসায়ীদের জন্য সুসংবাদ। তবে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে প্রায় 29টি প্রতিষ্ঠান, 25টি প্রতিষ্ঠানকে প্রায় 39,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতি দিয়েছেন সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরীক্ষণ কেন্দ্র থেকে। তারা সেই অনুমতি পেয়েছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা বলছে গতকাল পর্যন্ত 39,000 মেট্রিক টনের পেঁয়াজ আনার অনুমতি পেয়েছে 6টি দেশ থেকে, নেদারল্যান্ডস, মিশর, তুরস্ক, মিয়ানমার, পাকিস্তান, চীন, এই 6টি দেশ থেকে। তবে তাদের যে প্রতিষ্ঠানগুলো পেঁয়াজ আনবে তাদের বলা কিছু সমস্যার কথা তারা বলছেন তাদের অনেকেরই কিন্তু এলসি বা ঋণপত্রের লিমিট নেই, সেক্ষেত্রে তারা নানা সমস্যায় পড়বেন। আরেকটি সমস্যার কথা তারা বলছেন এই যে 6টি দেশ থেকে তারা পেঁয়াজ বাজারে ঢুকাবেন, পেঁয়াজ বাজারে আসবে, ঠিক সেই মুহূর্তে যদি ভারত যদি স্থলবন্দরগুলো খুলে দেয় তাহলে তারাই ক্ষতিমুখে পড়বেন। সেই জন্য তারা সরকারের কাছে একটি নিশ্চয়তা চাচ্ছে, তারা যখন পেঁয়াজ বাজার আনবে তখন যেন আমদানি বন্ধ রাখা হয় ভারতের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে শুভ খান জানাচ্ছিলেন পেঁয়াজের বাজারের সবশেষ পরিস্থিতি। করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় কমলেও এপ্রিল থেকে জুন 3 মাসে ব্যাংক খাতে কোটি টাকার আমানতের সংখ্যা বেড়েছে 3,412টি। বিশ্লেষকরা বলছেন বৈষম্যমূলক অর্থনীতির কারণে জিডিপি প্রবৃদ্ধির সুফল গুটি কয়েক মানুষের কাছেই জমা হচ্ছে। অর্থনীতিবিদরা কর ব্যবস্থার উন্নয়ন আর টেকসই কর্মসংস্থানের মাধ্যমে সাধারণ মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। বিবিএস এর সবশেষ তথ্য অনুযায়ী দেশে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3.5 কোটি। বিভিন্ন উন্নয়ন ও গবেষণা সংস্থার তথ্য মতে করোনা মহামারীর 6 মাসে আরও 1.5 কোটি মানুষ নেমেছে দারিদ্র্যসীমার নিচে। করোনায় গতি হারানো অর্থনীতির অন্য পিঠে অবশ্য আছে নতুন ধনীর পরিসংখ্যানও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে কোটি টাকার আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে 86,037 জনে। গত মার্চ শেষে এই সংখ্যা ছিল 82,625 জন। বিশ্লেষকরা বলছেন এটা দেশের আয় বৈষম্য বৃদ্ধির স্পষ্ট চিত্র। বিষম উন্নতির দেশে জিডিপির গ্রোথ নিচের দিকে খুব বন্টন হয় না, উপরের দিকে গিয়ে জমা হয় কয়েকজনের হাতে। এক কথা বলা যায় যে অধিকাংশ মানুষের ভাগ্যকে অবনত রেখে গুটি কয়েক নতুন কোটিপতি হয়। সে নিয়মে গত 3 মাসে 3,000-এর উপরে নতুন কোটিপতির জন্ম হয়েছে। 2016 সালের খানা জরিপে দেখা যায় দেশের নিচের স্তরের 10% মানুষের হাতে আছে দেশজ আয়ের প্রায় 1% আর ওপরের স্তরের 10% ধনীর আয় 37%। অর্থনীতিবিদরা বলছেন টেকসই ও মানবিক উন্নয়ন নিশ্চিতে প্রয়োজন সম্পদের সুষম বন্টন। দেশে এই আয় বৈষম্যটা উন্নয়নের যে মান সেই মানটাকে কমিয়ে দেয় এবং এরকম একটি ভারসাম্যহীন অবস্থা যদি মাত্রা ছাড়া হয়ে যায় তখন কিন্তু সেটা দেশের অন্যান্য নানান কিছুতে অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে এবং এই কারণেই আমাদের ট্যাক্স ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। সাধারণ দরিদ্র
দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আয় বৈষম্য কমানোর সবচেয়ে বড় উপায়। 2008 সালে দেশের ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 19,163 জন। গত এক যুগে যা বেড়েছে 4.5 গুণেরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সানবির রুপল। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। রুপল। জুবায়ের, আজকে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে। সেটি হচ্ছে বিমানবন্দরে যে বিমান চলাচল করে সেই বিমান চলাচলের যে রানওয়ে আছে সেই রানওয়েতে বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে থাকে, সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে কিন্তু এই কার্যক্রম। মূলত এটি একটি সচেতনতামূলক কার্যক্রম এবং এটি একটি নিয়মিত কার্যক্রম, অর্থাৎ প্রত্যেক বছরই তারা এটি করে থাকেন। তো এই কার্যক্রমটির প্রেক্ষাপটে তারা সবাই কিন্তু বিমানবন্দরের রানওয়েতে যেখানে যেখানে ময়লা পেয়েছেন সেখানে তারা ময়লা কুড়িয়েছেন এবং সেই ময়লাগুলো আবার কারা বেশি কুড়িয়েছেন সেই জন্য কিন্তু তাদের আবার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এখানে যে ময়লা পরিষ্কার করার কার্যক্রমের পরে তারপরে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি উপস্থিত রয়েছেন। এবং এছাড়াও কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রত্যেক বছর 2 বছর পর পর একটি মহড়া অনুষ্ঠিত হয়। সেটি বিমান চলাচলের দুর্ঘটনা এড়াতে বা কোনো আগুনের কবলে পড়লে সেই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু এই বিমান চলাচলের রানওয়েতে সেই মহড়াটি অনুষ্ঠিত হয়। তবে সে ধরনের রানওয়ে 2 বছর পর পর অনুষ্ঠিত হয়, তবে 1 বছর পর পর কিন্তু এই রকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো বিমান চলাচলের খুব সূক্ষ্ম বিষয়গুলো তারা পর্যালোচনা করেন, যার ফলে রানওয়েতে কোনো রকম ময়লা আবর্জনা পড়ে থাকলে সেই রানওয়েতে বিমানবন্দর দুর্ঘটনার কবলে পড়তে পারে বা যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারে। সেজন্যই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এই সচেতনতামূলক কার্যক্রম তারা বলছেন যে প্রত্যেক বছরই যেভাবে চালানো হয় এবং সামনের দিনগুলোতেও এভাবে চালনা করা হবে এবং যারা এখানে যাত্রী সাধারণ আছেন এবং কর্তৃপক্ষর যারা আছেন বা বিমান চলাচলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যাতে ময়লা আবর্জনা বিমানবন্দরের রানওয়ের কোথাও না ফেলেন সেদিকে কিন্তু সুদৃষ্টি রাখার জন্য তারা অনুরোধ করেছেন। এবং এই বিমান চলাচলের জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে ছোট্ট একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেই ব্রিফিংয়ের মাধ্যমে তারা সচেতনতামূলক কার্যক্রমের এবছরের কার্যক্রম আর আজকে সমাপনী ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত এটুকুই ছিল বিমান চলাচলের যে রানওয়ের FOD ডিল সেই ডিলের সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন কর্তৃপক্ষ। সেখান থেকে যোগ দিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবির রুপল। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রণালয় ও বিভাগগুলোর 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলছেন। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা প্রণয়ন করেছিলাম তারপর ক্ষমতা যাওয়ার পূর্বেই, যে আমরা ক্ষমতায় গেলে কিভাবে এই দেশ পরিচালনা করব, জাতির পিতার আদর্শগুলি কিভাবে বাস্তবায়ন করব, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। আমাদের দলের যে কর্মসূচি অথবা আমাদের একটা ঘোষণাপত্র থাকে সেখানে আমাদের দলীয় চিন্তাভাবনা এবং কীভাবে দল এগিয়ে যাবে, কীভাবে দেশকে আমরা সুশাসন দেব, উন্নত করব সেই নীতিমালা সেখানে ছিল। পাশাপাশি আমরা যখন নির্বাচন করেছি তখন নির্বাচনী ইস্তেহারেও আমরা আমাদের কোন কোন খাতে কীভাবে উন্নত করব সেই কথাগুলি আমরা বলেছি। এবং আমাদের রাজনৈতিক দলটা এমন, আমরা কিন্তু আমাদের নির্বাচনী যে ওয়াদা করি বা ইস্তেহারের ঘোষণা এটা আমরা কখনো ভুলে যাই না। প্রতি বছর বাজেট করার সময় আমরা সেটা সামনে রাখি। কিন্তু সময় তো আমাদের খুব কম, মাত্র 5টা বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে আসি। কিন্তু এই 5 বছরের মধ্যে কত দ্রুত উন্নতি করা যায় সেটাই আমাদের চিন্তায় থাকে, যে কারণে আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করেছি। তারপরে যখন আবার দ্বিতীয়বার ক্ষমতা আসলাম তখন থেকে আমরা শুরু করলাম যে আমরা একটা বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে আমাদের কি কি কাজ করা সেটাই আমরা সুনির্দিষ্ট করবো এবং কাজের ফলাফলটা কি আসে। অর্থাৎ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কেন আমরা করেছিলাম,
2015 সাল থেকে আমরা এই প্রক্রিয়াটা শুরু করি। 14-15-তে প্রথম আমরা করি, যে একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় থাকলে কখনো কোনো দেশে স্বচ্ছতা জবাবদিহিতা থাকে না। তাদের একটা ডিক্টেটোরিয়াল একটা অ্যাটিটিউডের কারণে তারা যা করবে তাই ভালো আর বাকি সবই খারাপ, এই ধরনের একটা মানসিকতা থাকে এবং তার কুফলটা ভোগ করে সাধারণ মানুষ। আর তাদের এই ক্ষমতার সুফলটা শুধুমাত্র তারা এবং তাদের আশেপাশে থেকে গড়ে ওঠা একটা এলিট শ্রেণী তারাই ভোগ করে, কিন্তু দেশের মানুষ কিন্তু অবহেলিত থাকে। সেই অবহেলা থেকে মানুষকে মুক্ত করা, জনগণের সেবা করা, জনগণের পাশে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য ছিল। সেই জন্য এটা করা ছিল যে সরকারি প্রতিষ্ঠানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কাজে গতিশীলতা নিয়ে আসা, সরকারি কর্মসম্পাদনকে ফলাফল নির্ভর করা, অর্থাৎ আমরা যে কাজটা করলাম তার আসলে ফলাফলটা কি আসলো, কতটুকু অর্জন করলাম, বা যে কাজ আমরা হাতে নিলাম তার কতটুকু করতে পারলাম, রেজাল্ট ওরিয়েন্টেড, সেটা আমরা এখানে ব্যবস্থা নিলাম। আর সরকারি সম্পদ, এই সম্পদ তো জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। আজকে আমরা যাই পাই, যে আরাম আয়েস যতটুকু আমরা পাচ্ছি, বেতন ভাতা থেকে শুরু করে খাওয়ার বাড়ি গাড়ি সব, এ কার সম্পদ? এটা তো জনগণের সম্পদ। সেই জনগণকে আমরা কি দিলাম, জনগণের জন্য কতটুকু আমরা করতে পারলাম, কাজে সেই সম্পদটার যথাযথ ব্যবহারটা হচ্ছে কি না, অর্থাৎ আমরা যে সারা বছর কষ্ট করে একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা নেই, সেই পরিকল্পনা নেই, সেই পরিকল্পনা কতটুকু সম্পাদন করে সেটা আমরা জনগণের কাছে, অর্থাৎ জনগণের দরবারে কি কতটুকু পৌঁছাতে পারলাম, আর সেই সম্পদটা যথাযথভাবে কাজে লাগছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা, জনগণের কাছে যাচ্ছে কিনা, সেটাই লক্ষ্য। সেই সাথে জনগণের দরবারে সেবাটা পৌঁছে যাচ্ছে কিনা। আর জাতির পিতার যে স্বপ্ন সেটা আমাদের পূরণ করতে হবে। আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ, যে দেশ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে, সেই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারোর কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয়। জাতির পিতা বলেছে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, ঠিকই তাই। ৭৫-এর পর বাংলাদেশ একটা ইজ্জতহীন দেশ হিসেবে পরিণত হয়েছিল, সব জায়গায় ভিক্ষার ঝুলি নিয়েই চলতো, যেটা আমার খুব কষ্ট হতো, কারণ বহু বছর বিদেশে থাকতে হয়েছে, বাইরে থাকতে হয়েছে, কিন্তু দেখেছি তখন বাংলাদেশের অবস্থা, কারণ যেখানে যেহেতু একটা হাত পাতা অভ্যাস হয়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসা এবং একটা মর্যাদা নিয়ে চলা, তো এইগুলি চিন্তা করেই কিন্তু আমরা এই যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা। আর এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র আমাদের যে সচিবালয় সচিবরা করছেন তা না, এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে তাদের নিচের স্তর পর্যন্ত এই চুক্তি সম্পাদন হচ্ছে। এর ফলে হচ্ছে কি, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে একটা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, সম্পদের যথাযথ ব্যবহার সেটাও নিশ্চিত হচ্ছে। ইতিমধ্যে যেমন এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা মাঠ পর্যায়ে যদি আমরা দেখি যে ৫১টা মন্ত্রণালয় বা বিভাগ, ৩৪৪টি দপ্তর বা সংস্থা, ১৬,৬৩৫টি মাঠ পর্যায়ের অফিস এবং ৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট ১৭,০৭৫টি সরকারি দপ্তর এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির স্বাক্ষর করেছে। তার মানে প্রত্যেকটা স্তরেই কিন্তু একটা জবাব দিতে এসে যাচ্ছে, কাজে সেইভাবে মানে আমরা কাজের একটা হিসাবটাও নিতে পারি। আর সবচেয়ে বড় কথা যে এই কাজের মধ্য দিয়ে যারা ভালো কাজ করছেন তাদের পুরস্কৃত করা। আমি অভিনন্দন জানাচ্ছি যে সকল মন্ত্রণালয় তাদের কাজের দক্ষতা দেখিয়ে পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমরা যেমন একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমাদের পদক্ষেপ নিয়েছিলাম, আমরা শুদ্ধাচার কর্ম পরিকল্পনা নিয়েছিলাম। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা, আমি বলবো যে তারা শুদ্ধাচারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে,
যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন, এবং আপনাদের সাথে সাথে তার নিজ স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে এবং সেটা যথাযথভাবে কার্যকর করতে হবে, এবং যারা এটা কার্যকর করতে পারবেন তারাই পুরস্কৃত হবেন। সেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকটি মন্ত্রণালয়, যেমন জনপ্রশাসন, শিল্প মন্ত্রণালয়, কর্মসংস্থান, রেলপথ, সকলেই এটা পুরস্কার পেয়েছেন। আর সেই সাথে আমাদের যিনি আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হানা মোহাম্মদ রহমাতুল মুনিম, তিনিও পুরস্কার পেয়েছেন এই সরকারি শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি এটুকু চাই যে প্রতি বছর যেন পুরস্কারের সংখ্যাটা একটু বাড়ে, কারণ সবাই যত বেশি কাজ করতে পারেন তত বেশি কম্পিটিশন হবে, আর আপনারা যত বেশি কম্পিটিশন করে কাজ করবেন আমাদের দেশের মানুষ তত বেশি লাভবান হবে, সেটাই আমি বিশ্বাস করি। আমি একটা কথাই বলবো যে আমি সবসময় যেটা বলি যে এখানে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয়ী জাতি, কাজে সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের চলতে হবে। যদিও আমাদের দেশে, শুধু আমার দেশ বলে না, এখন যেটা একটা যে সমস্যাটা সামনে দেখা দিচ্ছে, যেটা যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এখন আমাদের দেশ না শুধু সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছে। সারা বিশ্ববাসী এখন এর ফলে একটা ভোগান্তির শিকার হচ্ছে প্রত্যেকের, এমন বিশেষ করে আমাদের যেমন ছাত্র সমাজের জন্য আমি সব থেকে বেশি চিন্তিত, কারণ তাদের লেখাপড়া খুবই জটিল। এটা আমাদের দেশ বলে না, এটা সারা বিশ্ব হচ্ছে এরকম সমস্যাটা। পাশাপাশি সকলের এই স্বাধীনতা নেই, যে আজকে আমি এখানে বন্দিখানায় বসে বসে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের করতে হলো, অথচ প্রতি বছর আমি নিজে উপস্থিত থাকি, এবং প্রত্যেকের এই কর্ম সম্পাদন হলে সেটা আমি চুক্তিগুলি আমি হাতে নিই বা পুরস্কারটা হাতে দিই, কিন্তু সেটা থাকতে পারছি না। তারপরে বলবো যে 2008-এ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, এই ঘোষণাটা দিয়েছিলাম, আর এই ঘোষণা দিয়েছিলাম শুধু না, এটা বাস্তবায়ন হয়েছে বলেই আজকে এই সুযোগটা পাচ্ছি যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারছি। ক্যাবিনেট সেক্রেটারি একটু আগে বলছিলেন যে এই ডিজিটাল বাংলাদেশ বলার পরে মানুষ অনেক সমালোচনা করতো, অনেক টিজ করতো, আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে, কতজন কত কথা বলেছে। তখন বিদ্যুতের যে হাহাকার, বিদ্যুৎ চলে গেলেই বলতো এই তো ডিজিটাল বাংলাদেশ। ঢাকা শহরে পানির জন্য হাহাকার ছিল, পানি না পেলে বলতো ডিজিটাল বাংলাদেশ। প্রতিনিয়ত কথাগুলি শুনতে হতো, আর এটা ঠিক, যেটা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কে কিনবে, নানা কথা বলা হতো। কিন্তু 96 সালে যখন আমরা সরকারে আসছি তখন থেকে কিন্তু কম্পিউটার ব্যবহার এবং সেটা তার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহারের উপরে আমরা জোর দিয়েছিলাম, ট্যাক্স কমিয়েছিলাম কম্পিউটারের উপর থেকে, ল্যাপটপের উপর থেকে, সমস্ত পার্টসের উপর থেকে, এবং এভাবে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু আজকে তো বাস্তব, আর আমাদের উন্নয়নের সবসময়টা লক্ষ্য হচ্ছে তৃণমূল, যেটা জাতিপিতাও করে গেছেন। তিনি সংবিধানে বিদ্যুৎ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, প্রতিটি মৌলিক চাহিদাগুলি পূরণের কথা কিন্তু এই সংবিধানে দিয়েছেন, এবং তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন সেটাও কিন্তু ওইভাবেই করেছিলেন। তিনি প্রত্যেক ইউনিয়নে 10 বেডের হাসপাতাল তৈরি করা তার লক্ষ্য ছিল, তিনি যাত্রা শুরু করেছিলেন। পল্লী বিদ্যুৎকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে সেই সময় যতগুলি প্রাথমিক বিদ্যালয়, প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করে দেন। মেয়েদের শিক্ষা কিন্তু অবৈতনিক করে দেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, যেখানে একটা টাকা রিজার্ভ নাই, যেখানে কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট পুলবি সমস্ত ধ্বংসস্তূপে পড়া, তার উপর গণহত্যার কারণে কত মানুষ অসহায়, 7.5 কোটি মানুষ ছিল, তার 3 কোটি মানুষের ঘর বাড়ি ছিল, 1 কোটির উপর মানুষ ছিল শরণার্থী, তাদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলি তিনি করেছেন। কিন্তু পাশাপাশি একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। এত অল্প সময়ের মধ্যে তিনি এই কাজগুলি কিন্তু করে দিয়ে যান, এবং পরবর্তীতে তিনি যে ব্যবস্থাটা নিয়েছিলেন, আমাদের 19টা জেলা ছিল, সেই জেলার যতগুলি মহকুমা, সেই মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করলেন। 60টা জেলা করে জেলা গভর্নর নিযুক্ত দিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে
উন্নয়নটা যেন একেবারে সেই তৃণমূল পর্যায় থেকে হয়, সেখানেই যেন পরিকল্পনা হয়, সেইভাবে তিনি প্রশাসনকে ঢেলে সাজিয়ে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছিলেন। গভর্নররা সে সময় কেবল ট্রেনিংয়ে ছিল 15ই আগস্ট, আর তখনই 15 আগস্টের ঘটনাটা ঘটল আগস্ট মাসে। নির্বাচনের ক্ষেত্রে তিনি যে পরিবর্তনটা এনেছিলেন, যে আমাদের এখানে আমার মনে আছে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা কেন করেন, বললেন যে একটা বিপ্লবের পর সমাজে একটা বিবর্তন আসে, কিছু লোকের হাতে হঠাৎ টাকা পয়সা হয়ে যায়, আবার অনেক অর্থশালী লোকও সেভাবে টাকা পয়সা থাকে না। নির্বাচনটা যেন অর্থ আর লাঠির, তখন অস্ত্রের কথা অত আসতো না, লাঠির কথাটাই আসতো, যে লাঠি আর অর্থ দিয়ে যেন নিয়ন্ত্রণ না হয়, একেবারে তৃণমূলের মানুষরা যেন নির্বাচিত হয়ে আসতে পারে, সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের পরিবর্তনটা। শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।